সমুদ্রের দানব খ্যাত এক মহাবীর বাস করত রত্নাগিরি দ্বীপে। সে এতটাই শক্তিশালী ছিল যে একাই আস্ত এক তিমি শিকার করে আনত সমুদ্র থেকে। তবে কোনো এক রহস্যময় কারণে সমুদ্রে গায়েব হয়ে যায় সে। আর এরপর থেকে যেই সমুদ্রের গভীরে যেত সেই শিকার হতো অজ্ঞাত আক্রমণের। কি রহস্য লুকিয়ে আছে এই দ্বীপগুলো আর মহা সমুদ্রের ভেতর, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম দেভারা। যেই গল্পের শেষে রয়েছে অবাক করে দেওয়ার মতো কিছু টুইস্ট। চলুন তাহলে আর স্পয়লার না দিয়ে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা মুম্বাই পুলিশ হেডকোয়ার্টারে একটা মিটিং দেখতে পাই, যেখানে মিনিস্টার পুলিশ ডিপার্টমেন্টের সকল হেডকে বলছিল যে মুম্বাইয়ে দুটো টেরোরিস্ট গ্রুপের সৃষ্টি হয়েছে, যেখানে একটা গ্রুপের নাম দায়া আর অন্য গ্রুপের নাম ইয়াতি। সে এটাও জানায় দায়া আর ইয়াতি আসলে সম্পর্কে দুই ভাই, যাদের মধ্যে দায়া বিদেশে বসে সকল কালো ধান্দাগুলো হ্যান্ডেল করে আর দেশের সমস্ত বিষয় হ্যান্ডেল করে তারই ছোট ভাই ইয়াতি। মিনিস্টার বলে ইন্ডিয়ার র এজেন্ট জানতে পেরেছে এই গ্রুপ দুটো স্মাগলিং এর বড় একটা ডিল পেয়েছে, যার মাধ্যমে তারা বিভিন্ন দেশ থেকে নানা ধরনের অস্ত্র আমদানি করার চেষ্টা করছে। যদিও তারা অনেক আগে থেকেই এই ধরনের অস্ত্র দেশে আনতো, তবে এবার তারা অনেক বেশি পরিমাণে বিদেশি অস্ত্র দেশে আনার চেষ্টা করছে, যেটা দেশের সকল গোয়েন্দা সংস্থা এবং সাধারণ মানুষের জন্য অনেক বেশি বিপজ্জনক। তাই মিনিস্টার সকল ডিপার্টমেন্টের হেডদের বলে তাদের যে করেই হোক এই অস্ত্র দেশে আনা থেকে আটকাতে হবে, নাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এরপরে মিনিস্টার মুম্বাই পুলিশের একজন অফিসারকে এই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়। পুলিশ অফিসারের পর থেকে এই কেসের সমস্ত ডিটেলস কালেক্ট করতে শুরু করে। সে ইয়াতির দলের একজন লোককে অ্যারেস্ট করে, এরপর তার উপর বিভিন্নভাবে টর্চার করতে থাকে ইয়াতির ইনফরমেশন তার থেকে জানার জন্য। সেই লোক শেষ পর্যন্ত স্বীকার করে সেই ইয়াতির জন্যই কাজ করে, তবে সে গত 3 মাস যাবৎ এইটা জানে না যে ইয়াতি কোথায় আছে। 3 মাস আগে সে মুরগা নামের এক ব্যক্তির সাথে ডিল করতে গিয়েছিল, তারপর সে আর ফিরে আসেনি। এরপর অফিসার সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে তারা যে ইলিগাল উইপেনগুলো ইন্ডিয়াতে আনার চেষ্টা করছে সেগুলো তারা কিভাবে আনার প্ল্যানিং করেছে। সেই ব্যক্তি জানায় তারা সবসময় সমুদ্র পথেই এগুলো নিয়ে আসে। অফিসার বলতে থাকে যদি তারা শিপের মাধ্যমে এগুলো এনে থাকে তাহলে তো কোস্ট গার্ডের কাছে ধরা পড়ার কথা। জবাবে সেই লোকটা বলে যখন শিপ সমুদ্রে থাকে তখনই তারা সেই মালগুলো নামিয়ে ফেলে। এই কথা শুনে তো অফিসার পুরোই শক, কেননা এত বড় শিপ থেকে সেই সব বিশাল আকৃতির কন্টেইনার নামানো প্রায় ইম্পসিবল একটা ব্যাপার। তো যখন সেই ব্যাপারে লোকটাকে জিজ্ঞেস করে তখন লোকটা তাকে জানায় তাদের ইলিগাল উইপন যেই শিপগুলো নিয়ে আসে সেগুলো মুম্বাইয়ের কাছে রত্নাগিরি নামক একটা স্থানে এসে পৌঁছায়। এই রত্নাগিরি মুম্বাই আর তামিলনাড়ুর মাঝামাঝি একটা জায়গা। তো শিপগুলো রত্নাগিরির কোস্টাল এরিয়াতে পৌঁছানোর আগেই তারা সমুদ্রের মাঝে থেকেই কন্টেইনারগুলো নামিয়ে ফেলে। পরবর্তীতে তারা নিজেদের লোকেদের মাধ্যমে সেগুলো রত্নাগিরিতে আনে, আর তাদের এই কাজের জন্য সেখানকার লোকাল লোকেরাও তাদের সাহায্য করে, তাই তাদেরকে খুব একটা কষ্ট করতে হয় না। তো এখান থেকে সব ইনফরমেশন কালেক্ট করে অফিসার নিজের টিম নিয়ে চলে যায় সেই রত্নাগিরি নামক স্থানে। সেখানে গিয়ে সে জানতে পারে রত্নাগিরির লোকাল লোকেদের পাশাপাশি সেখানকার ডিএসপি তুলসীও এই কাজে সেই গ্রুপকে হেল্প করে। এই কথা শুনে অফিসার নিজের টিমকে নিয়ে ডিএসপি তুলসীর সাথে দেখা করতে চলে যায়। তবে সে পুলিশ অফিসারের পরিচয়ে তার সাথে দেখা করে না, বরং একজন স্মাগলারের পরিচয়েই তার সাথে দেখা করে। সে বলে তার কিছু মাল সমুদ্রপথে এখানে আসতে চলেছে আর সেগুলো শিপ থেকে নামানোর জন্য তার মুরগা আর ডিএসপির সাহায্যের প্রয়োজন। তো ডিএসপি তুলসী যখন জানায় যে মুরগা মারা গেছে আর এই কাজ সে বা মুরগা কেউই সরাসরি করতো না, যে মালগুলো এর আগে রত্নাগিরিতে আনা হয়েছে সেগুলো লাল সমুদ্র নামক গ্রামের লোকাল কিছু লোকেরাই সেখানে নিয়ে এসেছে, আর যারা এই কাজ করত তাদের টিমের লিডারের নাম ভায়রা। একথা শুনে অফিসার আর টিম চলে যায় সেই লাল সমুদ্র নামক গ্রামে ভায়রার সাথে দেখা করতে। কিন্তু তার সাথে দেখা করার আগেই ভায়রার দলের একজন লোক অফিসারকে থামিয়ে দেয় আর জিজ্ঞেস করে তারা এখানে কি করতে এসেছে। তখন অফিসার জানায় তারা ভায়রার সাথে একটা ডিল করতে এসেছে। এরপরে অফিসার ভায়রার সাথে দেখা করে আর তার ডিলের ব্যাপারে বলে, সেই সাথে এটাও জানায় ভায়রাকে সমুদ্রের মাঝে শিপ থেকেই তার মালগুলো নামিয়ে আনতে হবে, আর এর বিনিময়ে সে ভায়রাকে বেশ ভালো অ্যামাউন্টের টাকাও দিবে। কিন্তু ভায়রা তো এই কথা শোনার সাথে সাথেই
ডিলই ক্যান্সেল করে দেয়। সে তখন জানায় তারা একসময় সমুদ্রে এই কাজগুলো করত, কিন্তু এখন আর তারা এই কাজ করে না। অফিসার তখন ভায়রাকে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে এটাও বলে ভায়রাকে তার এই কাজ করেই দিতে হবে, নয়তো সে তাকে দেখে নিবে। এই কথা শুনে তো ভায়রা অনেক বেশি রেগে যায়। সে এক লাথি মেরে অফিসারকে মাটিতেই ফেলে দেয়। এরপর সে অফিসারের বাকি লোকদেরকেও মারতে শুরু করে। সে বলে এখানে সেটাই হয় যেটা সে চায়, তার উপরে কথা বলার মতো সাহস এখানকার কারো নেই। এরপরে অফিসার নিজের লোকেদের নিয়ে সেখান থেকে ফিরে আসে। সে এবার চলে আসে একটা সমুদ্রের পাড়ে। সেখানে সিঙ্গাপ্পা নামের এক বৃদ্ধের সাথে তার দেখা হয়। অফিসার তখন সিঙ্গাপ্পাকে ভায়রা আর তার দলের লোকেদের ব্যাপারে জিজ্ঞেস করে, সেই সাথে তাদের কাজের সম্পর্কেও তার থেকে জানতে চায়। সিঙ্গাপ্পা তখন অফিসারকে তার সাথে যেতে বলে। সে নিজের বোটের মাধ্যমে অফিসার আর তার সঙ্গীকে নিয়ে সমুদ্রের মাঝে যেতে থাকে। অফিসার তখন সিঙ্গাপ্পাকে বলে যে যদি সিঙ্গাপ্পা তার এই কাজের জন্য ভায়রাকে রাজি করায়, তবে সে সিঙ্গাপ্পাকে নিজের হীরের আংটিটা দিয়ে দিবে। এ কথা শুনেই সিঙ্গাপ্পা তার হাত বাড়িয়ে দেয়। অফিসার তখন তার আংটিটা সিঙ্গাপ্পাকে দিয়ে দেয়, আর আংটি হাতে দেওয়ার সাথে সাথেই সিঙ্গাপ্পা সেটা ছুঁড়ে পানিতে ফেলে। এটা দেখে তো অফিসার পুরোই অবাক হয়ে যায়। সে তখনই পানিতে লাফ দেয়, কিন্তু পানির নিচে গিয়ে সে প্রচন্ড শকড হয়ে যায়, কেননা সে দেখতে পায় সেখানে তো শত শত মানুষের কঙ্কাল রয়েছে, আর সেই সব কঙ্কাল পাথরে বাঁধা, অর্থাৎ এদেরকে নিশ্চয়ই পাথরে বেঁধে ডুবিয়ে দেওয়া হয়েছে। এসব দেখে তো খুবই ঘাবড়ে যায় অফিসার, আর দ্রুত কোনোভাবে নৌকায় উঠে আসে। তখনই সিঙ্গাপ্পা তাকে বলে সে নিজের হীরের আংটি আনতে পানিতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু যেটা দেখে ভয়ে সে আংটির কথা ভুলে ফিরে এসেছে, সেই ভয় এই গ্রামবাসীর মধ্যে এখনো জীবিত। তাই তারা কখনোই এই সমুদ্রে আর স্মাগলিং বা ইলিগাল কোনো কাজের জন্য যাবে না। অফিসার তো এসবের কিছুই বুঝতে পারছিল না। যখন সে সিঙ্গাপ্পাকে এই ব্যাপারে প্রশ্ন করে, তখন সে বলে এই সব কিছু জানতে হলে তাকে আগে তাদের এই লাল সমুদ্র গ্রামের ইতিহাস সম্পর্কে জানতে হবে, দেওয়ারার গল্প জানতে হবে। তো এরপর সে কাহিনী বলতে শুরু করে। সেই সাথে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। সিঙ্গাপ্পা বলে এই লাল সমুদ্র গ্রামের পাশে একটা রাজ্য ছিল, আর সেই রাজ্যের বাসিন্দারা ছিল এক একজন যোদ্ধা। তারা অনেক বেশি সাহসী ছিল। কখনো কেউ তাদের উপরে আক্রমণ করলে তারা বীর দর্পে সবসময় তাদের প্রতিহত করত। কেউই তাদের সাথে পেরে উঠত না। কিন্তু এত যুদ্ধ বিগ্রহ করার কারণে সেই রাজ্যে আর্থিক অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, আর সেই ক্ষতি সামাল দেওয়ার আগেই সেখানে ইংরেজরা চলে আসে। তবে সেই বাসিন্দারা নিজেদের বীরত্ব দিয়ে ইংরেজদেরও মোকাবেলা করেছে। তবে এই সব কিছুতে তারা এত বেশি আর্থিক ক্ষতিতে পড়ে যায় যে তারা কোনোভাবেই সেটা সামলে উঠতে পারেনি। আর এর পরে ধীরে ধীরে সেই রাজ্য বিলুপ্ত হয়ে যায়, আর সেই রাজ্যের সমস্ত যোদ্ধারা মিলে মোট 4টা গ্রাম তৈরি করে। সেই 4টা গ্রামের প্রধান ছিল বীর 4 জন যোদ্ধা, যাদের কথাতেই পুরো গ্রাম চলত। দেওয়ারা ছিল সেই গ্রাম প্রধানদের একজন, আর সে অনেক বেশি শক্তিশালী ছিল। এই সময় নিজেদের জীবন ধারণের জন্য সেই গ্রামের লিডাররা নিজেদের লোকেদের নিয়ে মাছ শিকার করা শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারছিল না। তারা অনেক অভাব অনটনে দিন পার করত। এভাবেই ঠিক 12 বছর আগে তাদের গ্রামে চলে আসে ডিএসপি তুলসী আর মুরগা। সিঙ্গাপ্পা বলে ডিএসপি তুলসী আর মুরগা তাদের জন্য একটা কাজের অফার নিয়ে এসেছিল, যেটা তাদের ভাগ্যকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছিল। যেহেতু এই গ্রামের লোকেরা অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তারা অনেক অসম্ভব কাজও সহজেই করে ফেলতে পারত, যেগুলো সাধারণ মানুষের পক্ষে কখনোই করা সম্ভব ছিল না। তো মুরগা এই গ্রামের মানুষদের অফার করেছিল যে সমুদ্রের জাহাজ কোস্টাল এরিয়াতে যাওয়ার আগেই তাদের কিছু কন্টেইনার সেই জাহাজগুলো থেকে নামাতে হবে, আর এই কাজের জন্য সে গ্রামবাসীদের অনেক অনেক টাকাও অফার করে। এরপর সেই 4 গ্রামের প্রধান দেওয়ারা, ভায়রা, কুঞ্জারা আর রায়াপ্পা এরা নিজেদের লোকেদের একত্রিত করে সমুদ্রে গিয়ে এই কাজ করার জন্য। পরের দৃশ্যে আমরা দেওয়ারা আর ভায়রাকে দেখি। তারা নিজেদের লোকেদের নিয়ে সমুদ্রের মাঝে একটা জাহাজে উঠে যায়। এরপর সেখানে থাকা কিছু কন্টেইনার খুলতে শুরু করে। তারা কোস্টগার্ডদের নজর এড়িয়ে সেই কন্টেইনারগুলো পানিতে ফেলে দেয়। এরপরই দেওয়ারা আর ভায়রা জাহাজ থেকে নিচে নিজেদের নৌকায় নেমে আসে। তারা কন্টেইনারগুলো নিজেদের নৌকার সাথে বেঁধে পানির ভেতর ফেলে দিয়েছিল, আর সেই পানির নিচে কন্টেইনারগুলো ধরেছিল তাদের দলের আরো কিছু লোক।
তারা সাঁতার কেটে সেগুলো নৌকার সাথে নিয়ে যেতে সাহায্য করছিল, আর তাদের এই কাজের লিড দিত দেবারা। এভাবে তারা সেই জাহাজগুলো থেকে কন্টেইনার কিনারে নিয়ে চলে আসতো, যদিও তারা কখনোই জানতো না সেই কন্টেইনারগুলোর ভেতরে আসলে কি আছে। তাদের কাজ ছিল শুধু সেই কন্টেইনারগুলো কিনারে নিয়ে আসা। প্রতিবারই সেগুলো আনার পরে মুরগা তাদের বেশ ভালো অঙ্কের টাকা দিত, আর যেহেতু তারা অনেক টাকা পাচ্ছিল তাই তারা এই নিয়ে আর তেমন চিন্তাও করেনি। তো এরপর আমরা দেবারার পরিবার সম্পর্কে জানতে পারি। তার পরিবারে তার মা, তার প্রেগনেন্ট স্ত্রী আর 13 বছর বয়সী তার একটা ছেলে ছিল। দেবারা নিজের ফ্যামিলির সাথে বেশ হ্যাপি ছিল, আর তার কাজের জন্য সে বেশ ভালো টাকাও ইনকাম করছিল। এতে সবাই খুশি ছিল। আর এই দেবারা ছিল অনেক বেশি সাহসী, সেই সাথে সে অনেক বেশি দয়ালুও ছিল। তার গ্রামের একটা ছেলেকে সে নিজের দলে যোগ দেওয়ার প্রস্তাবও দেয়, কিন্তু ছেলেটা জানায় সে শহরে গিয়ে পড়ালেখা করতে চায়। এরপর গ্রামে ফিরে এসে তাদের গ্রামে একটা স্কুল খুলতে চায়, কেননা তাদের গ্রামে কোনো স্কুল নেই। দেবারাও ছেলেটার এই ইচ্ছেকে সম্মান জানায়, সেই সাথে তাকে শহরে যাওয়ার জন্য বেশ কিছু টাকাও দিয়ে দেয়। এতেই বোঝা যায় দেবারা কত ভালো মনের মানুষ। সেই ছেলেটার মাও তো দেবারার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে। তো দেবারার এই দয়ালু স্বভাব আর সাহসিকতার কারণে তার গ্রামের মানুষদের পাশাপাশি অন্য গ্রামের প্রধানেরাও তাকে অনেক মান্য করত। তবে এই সব কিছুর কারণে ভেরা দেবারাকে বেশ হিংসে করত। যদিও তারা একসাথেই কাজ করত, তবু সে সবসময় দেবারাকে নিজের কম্পিটিটরই ভাবত। তো এভাবে তাদের গ্রামে অস্ত্র পূজা নামের একটা ফেস্টিভ্যালও চলে আসে, যেটা তাদের ঐতিহ্যবাহী একটা ফেস্টিভ্যাল। এখানে প্রতি বছরেই দুই গ্রামের প্রতিযোগী অংশগ্রহণ করত, আর তাদের মধ্যে বেশ ফাইট হতো। যেই গ্রামের প্রতিযোগী শেষ পর্যন্ত টিকে থাকতে পারত, সেই গ্রামই তাদের পূর্বপুরুষদের সমস্ত অস্ত্রসহ মূর্তিটা পেয়ে যেত। আর এই অস্ত্র মূর্তি তারা নিজেদের গ্রামের জন্য কল্যাণকর মনে করত। যার কাছে এই অস্ত্র মূর্তি থাকত, সকল গ্রামের মানুষরা তাকে সব থেকে বেশি সম্মান করত। এমনকি যে গ্রামে এই অস্ত্র মূর্তি নিজেদের করে নিতে পারত, সেই গ্রাম সব থেকে শক্তিশালী হিসেবে গণ্য হতো। এখানে আমরা আরো জানতে পারি, অনেক বছর যাবৎ কেবলমাত্র দেবারাই এই প্রতিযোগিতায় জিতে আসছিল। এ কারণে অস্ত্রমূর্তি সব সময় তার কাছেই থাকতো। ভাইরা অনেক চেষ্টা করেও কখনোই দেবারাকে হারাতে পারেনি। এসব কারণেই সে দেবারাকে বরাবরই হিংসে করত। তবে সে সব সময় দেবারার সামনে বন্ধুরূপেই থাকতো। ফেস্টিভ্যালে দেবারা ভাইরাকে বলে যে অনেক বছর যাবৎ রায়াপ্পা এই অস্ত্রমূর্তি পায় না, তাই তার গ্রামের কল্যাণের জন্য এবার তাকে এই অস্ত্রমূর্তিটা দেয়া উচিত। কিন্তু ভাইরা এতে রাজি হয় না, কেননা সে তো লড়াই চাইছিল। সে বলে যে লড়াইয়ে জিতবে সেই অস্ত্র মূর্তি পাবে। এভাবে এবছর ফেস্টিভ্যালেও দেবারা আর ভাইরার মধ্যে ফাইট হয়। তারা দুজনেই অনেক বেশি শক্তিশালী ছিল। তো তাদের ফাইট সারা রাত চলতে থাকে, কিন্তু কেউই কাউকে হারাতে পারছিল না। শেষ পর্যন্ত ভাইরা নিজের হার মেনেই নেয়, আর অস্ত্রমূর্তি হয়ে যায় দেবারার। দেবারা রায়াপ্পাকে অস্ত্রমূর্তিটা তার গ্রামে দিয়ে দেয়, কারণ আগেই তো বলেছি সে ছিল অনেক দয়ালু মনের। পরের দৃশ্যে আমরা গ্রামের সেই ছেলেটাকে দেখি, যে কিনা বাসে করে শহর থেকে তার গ্রামে ফিরছিল। তাদের বাস জঙ্গলের মাঝের একটা রাস্তা দিয়ে গ্রামের দিকেই আসছিল, কিন্তু হঠাৎ করেই দেখা যায় তাদের বাসের উপরে প্রচন্ড গোলাগুলি শুরু হয়ে যায়। এমনকি শেষ পর্যন্ত তাদের বাসটা বোমের মাধ্যমে উড়িয়েই দেওয়া হয়। মূলত এই কাজটা করেছিল কিছু ডাকাত দল। তারা বাসের সমস্ত লোককে মেরে ফেলার পর তাদের সব জিনিসপত্র লুট করে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরই আমরা সেই ছেলেটার ডেড বডি দেবারার গ্রামে নিয়ে যেতে দেখি। দেবারা যখন এটা জানতে পারে সে অনেক বেশি দুঃখ পায়। তার বারবার ছেলেটার বলা কথাগুলোই মনে পড়তে থাকে। এই ঘটনায় দেবারা অনেক বেশি ভেঙে পড়ে। পরবর্তীতে ডিএসপি তুলসী আর মুরগা তার সাথে দেখা করতে আসে। মুরগা জানায় আগামীকাল তাদের একটা মাল ডেলিভারি করতে হবে। দেবারা তখন বলে তাদের কিছুদিনের জন্য এই কাজ বন্ধ রাখা উচিত, কেননা কোস্টাল গার্ডদের পাহারা অনেক বেশি বেড়ে গেছে। তাই এখন জাহাজ থেকে কন্টেইনার নামানো বেশ বিপজ্জনক। তবে তার এই কথা বাকি দুই গ্রামের প্রধান অর্থাৎ ভাইরা আর কুঞ্জারা মানতে চায় না। তারা বলতে থাকে দেবারা ভয় পেলে সে এখানেই থাক, তারাই নিজেদের দল নিয়ে সমুদ্রে যাবে। এ কথা বলেই তারা সেখান থেকে চলে যায়। তো তারা যাওয়ার পরই রায়াপ্পা দেবারাকে বলে ওরা কেউই এখন
তোমার কথা শুনবে না, ওরা সমুদ্রে যাবেই যাবে, কিন্তু তুমি যদি আমাদের সাথে সমুদ্রে যাও তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। নিজের বন্ধুদের নিরাপত্তার কথা ভেবে দেবারাও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা আবারও সমুদ্র যাত্রায় বের হয়। আগের পদ্ধতিতেই তারা জাহাজ থেকে কন্টেইনার নামিয়ে আনে, কিন্তু কন্টেইনার নিয়ে ফেরার পথে তাদের নৌকা কোস্টগার্ডের বোটের সামনে পড়ে যায়। তখন তারা তাদেরকে প্রশ্ন করে যে এত রাতে তারা এই এলাকায় কি করছে। দেবারা আর তার সঙ্গীরা জানায় তারা শুধুমাত্র মাছ ধরতেই এসেছিল। তো কোস্টগার্ডের প্রধান তাদের নৌকার আশেপাশের সবকিছু চেক করে, কিন্তু সবকিছুই স্বাভাবিক দেখতে পায়। এদিকে তারা যখন দেবারাদের সাথে কথা বলছিল তখন পানির নিচে থাকা লোকেদের দম ধীরে ধীরে ফুরিয়ে আসতে থাকে। তো কোস্টগার্ডরা যখন সবকিছু চেক করে ফিরে যাচ্ছিল তখনই পানির নিচে থাকা লোকেরা দম ফুরিয়ে যাওয়ায় এক এক করে উপরে উঠে আসতে থাকে। আর এভাবে এক এক করে অনেক মানুষকে পানির নিচ থেকে ভেসে উঠতে দেখে কোস্টগার্ডরা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তারা সমস্ত কন্টেইনার সহ তাদের সকলকে ধরে জাহাজে নিয়ে আসে। কোস্টগার্ডের প্রধান দেবারাকে বলতে থাকে সে কখনোই দেবারার কাছ থেকে এমন কিছু আশা করেনি। সে তো সবসময় দেবারাদের বীরত্বের গল্পই শুনে এসেছে, আর এখন কি না তারা এমন কাজ করছে। তখন সে দেবারাকে প্রশ্ন করে যে সে কি জানে তারা এই কন্টেইনারের মাধ্যমে কি নিয়ে যাচ্ছে আর দেশের কত বড় ক্ষতি করছে। দেবারা তো এসবের কিছুই বুঝতে পারে না। তখনই কোস্টগার্ডের প্রধান একটা কন্টেইনার ওপেন করে আর সেখান থেকে শত শত বন্দুক গোলা বারুদ বেরিয়ে আসে। সকলেই তো এসব দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তো কোস্টগার্ডের প্রধান তখন বলে কিছুদিন আগে তাদের গ্রামে আসার পথে যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই অ্যাটাকের সময়ও সন্ত্রাসীরা এই সমস্ত অস্ত্রই ব্যবহার করেছিল, যেগুলো দেবারারা এইসব কন্টেইনারে করে সাপ্লাই করে থাকে। অর্থাৎ দেবারা নিজেই তার গ্রামের লোকেদের মৃত্যুর জন্য দায়ী ছিল। এই কথা শুনে তো দেবারা কিছুতেই মানতে পারছিল না। তার নিজেকে অনেক বেশি অপরাধী মনে হতে থাকে। এর মধ্যেই কোস্টগার্ডের প্রধানের বাড়ি থেকে একটা ফোন কল আসে। তাকে জানানো হয় তার স্ত্রীর একটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু এটা শুনে সে খুশি হয় না, বরং সে দেবারাকে বলতে থাকে তার অনেক দুঃখ হচ্ছে, কারণ তার মেয়ে এত অনিরাপদ একটা দেশে জন্মগ্রহণ করেছে, এখানে সে তার মেয়েকে কিভাবে বড় করে তুলবে। তো তাদের কথার মধ্যেই ভায়রা নিজের বাঁধন খুলে ফেলে আর কোস্টগার্ডদের উপর অ্যাটাক করে বসে। ধীরে ধীরে ভায়রার দলের বাকি লোকেরাও নিজেদের বাঁধন খুলে ফেলে আর কোস্টগার্ডদের আক্রমণ করতে থাকে। এখানে তাদের দলের লোকেরা কোস্টগার্ড সেনাদের আহত করে দিচ্ছিল। সেখানে অনেক বড় একটা ফাইটের সৃষ্টি হয়ে যায়। দেবারা এসব দেখে তখন নিজের লোকেদের বিরুদ্ধে গিয়ে কোস্টগার্ডের লোকেদের বাঁচাতে থাকে, কেননা সে চাইছিল না তার লোকেদের হাতে কোনো মানুষের প্রাণ চলে যাক। এদিকে ভায়রা কোস্টগার্ডের প্রধানের গলায় ছুরি বসাতেই যাবে, তখনই দেবারা এসে ভায়রার গলায় ছুরি ধরে বসে। ভায়রা তখন অফিসারকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেবারা ওই অফিসারকে কথা দিয়ে বলে এরপর থেকে সে আর কখনোই এই সমুদ্রে কোনো ধরনের অনৈতিক কাজ করতে দেবে না। এদিকে ভায়রা তার লোকেদের সাহায্যে কন্টেইনার নিয়ে সমুদ্রের পাড়ে পৌঁছে যায়। সেখানে সে মুরগা আর ডিএসপি কে সবকিছু হ্যান্ডওভার করতেই যাবে, ঠিক তখনই সেখানে দেবারা চলে আসে আর তাদেরকে বাধা দেয়। মুরগা তখন দেবারাকে ম্যানেজ করার জন্য আরো অনেক টাকার অফার করে, এমনকি সে এটাও জানায় ভবিষ্যতে সে দেবারাকে আরো অনেক বড় ডিলের কাজ দিবে। দেবারা তো তার এই প্রস্তাবে রাজি হয় না, বরং তাকে হুমকি দিয়ে বলে মুরগা আর তার লোকেরা যদি আর কখনো এসব কাজের ডিল নিয়ে এই সমুদ্রের পাড়ে আসে তবে তারা কেউই আর বেঁচে ফিরতে পারবে না। তখন কুঞ্জারা এই কথার প্রতিবাদ করে আর বলতে থাকে এই কাজের মাধ্যমে তারা নিজেদের পরিবারকে ভালোভাবে রাখতে পারছে, তাই দেবারা যদি তাদের এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তবে দেবারাকেই তারা সবাই মিলে পথ থেকে সরিয়ে দিবে। এ কথা শুনে দেবারা রেগে যায় আর কুঞ্জাবাকে পেছন থেকে চেপে ধরে আর তার পিঠে ক্রস চিহ্ন এঁকে দেয়। এরপর সেই কন্টেইনার সহ সমস্ত মালামাল পাহাড়ের কিনারায় নিয়ে যেতে থাকে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য। সকলেই দেবারাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই তার শক্তির সাথে পেরে ওঠে না। ফাইনালি দেবারা সবকিছু সমুদ্রের মধ্যে ফেলে দেয়। এরপর সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে এরপর থেকে কেউ কখনো এই কাজ করতে আসলে দেবারা তার অবস্থা খারাপ করে দিবে।
এই ঘটনার পর থেকে গ্রামের সকলেই আবারও আগের মতো মাছ ধরতে শুরু করে। যদিও ভায়রা আর তার লোকেরা নানাভাবে দেবারাকে ফাঁকি দিয়ে সমুদ্রে এই কাজ করার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই তার লোকেরা দেবারার হাতে ধরা পড়ত আর দেবারা তাদেরকেও শাস্তি হিসেবে পিঠে তার সেই ক্রস চিহ্নটা এঁকে দিত। একদিন ভায়রা যখন সমুদ্রের পাড়ে বসে ভাবছিল যে কি করে সে দেবারাকে হারাতে পারবে, তখন সে সমুদ্রে রায়াপ্পার বোনকে ডুবে যেতে দেখে। তাই সে দ্রুত তাকে বাঁচাতে চলে যায়। আসলে রায়াপ্পার বোন অন্ধ ছিল আর এই কারণে রায়াপ্পা তার বিয়েও দিতে পারছিল না, তাই সে অনেক বেশি চিন্তিত থাকত। এসব কারণেই রায়াপ্পার বোন নিজের জীবন দিয়ে দিতে সমুদ্রে চলে গিয়েছিল। ভায়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেই সময় রায়াপ্পাকে বলে যে সে নিজের ছোট ভাইয়ের সাথে রায়াপ্পার বোনের বিয়ে দিতে চায়। এ কথা শুনে তো রায়াপ্পা অনেক বেশি অবাক হয়, সেই সাথে অনেক বেশি খুশিও হয়ে যায়। তবে ভায়রার দলের লোকেরা তো এতে মোটেও খুশি ছিল না। তারা এই বিষয়টা মানতেই পারছিল না। কয়েকজন লোক বলে, রায়াপ্পা দেবারার বন্ধু, তাহলে ভায়রা কি করে তাকে সাহায্য করার কথা ভাবছে? এই সময় ভায়রা তার আসল উদ্দেশ্যের ব্যাপারে সকলকে জানায়। সে বলে রায়াপ্পা নিজের বোনের বিয়েতে দেবারাকে অবশ্যই আসতে বলবে, আর দেবারাও কখনোই নিজের বন্ধুর বোনের বিয়েতে আসতে মানা করবে না। ভায়রা আরো বলে যেদিন রায়াপ্পার বোনের বিয়ে হবে সেদিনই হবে দেবারার শেষ দিন। এদিকে রায়াপ্পা দেবারার বাড়িতে চলে যায় নিজের বোনের বিয়েতে তাকে ইনভাইট করতে। রায়াপ্পার বোনের বিয়ের কথা শুনে দেবারা তো অনেক বেশি খুশি হয়। সে জানায় সে অবশ্যই তার বোনের বিয়েতে আসবে। তো এভাবে বিয়ের দিন চলে আসে। দেবারা গিয়ে আশীর্বাদও করে। তো সেখানে সবাই বসে মদ খাচ্ছিল আর দেবারা গিয়ে সিঙ্গাপ্পার পাশে বসে তার সাথে গল্প করতে থাকে। তখন এই ভায়রার দলের লোকেরা বলতে থাকে, দেবারা বিয়েতে এসেছে তো ঠিকই, কিন্তু তাদের থেকে দূরে বসে আছে। যদি সে তাদের আপনই ভাবতো তাহলে তো তাদের সাথেই বসে থাকতো। এ কথা শুনে দেবারা তাদের কাছে গিয়ে বসে পড়ে। তো এরপরে ভায়রা আর কুঞ্জাবা অনেক বেশি মদ খাইয়ে দেয় তাকে। আসলে এটাই ছিল ভায়রাদের প্ল্যান। তারা দেবারাকে মাতাল করে সমুদ্রের পাড়ে পাঠাতে চেয়েছিল। পরবর্তীতে সুযোগ বুঝে ভায়রার লোকেরা তার উপরে আক্রমণ করবে। এই জন্য যেহেতু দেবারা মাতাল থাকবে তাই তাদের আক্রমণ প্রতিহতও সে করতে পারবে না, আর সেখানেই তাকে শেষ করে দেয়া যাবে। এদিকে রায়াপ্পা যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে ভায়রার লোকেদের এসব প্ল্যান শুনতে পায়, আর এটাও জানতে পারে ভায়রার লোকেরা দেবারাকে মারার প্ল্যান করছে। তাই সে দ্রুত ভায়রাকে এসে বলতে থাকে যে তারা যেন মোটেও এ ধরনের কাজ না করে। যদি তারা এই ধরনের কিছু করতে চায় তবে সে দেবারাকে এ ব্যাপারে জানিয়ে দিবে। তখনই ভায়রা বলে যদি রায়াপ্পা দেবারাকে কথা জানিয়ে দেয় তবে সে নিজের ভাইয়ের সাথে রায়াপ্পার বোনের বিয়ে দিবে না। তখন তার বোন আবারও নিজেকে শেষ করে দিতে চাইবে। সে কি এটা চায়? এখন রায়াপ্পাই সিদ্ধান্ত নিক সে নিজের বোনকে বাঁচাবে নাকি দেবারাকে বাঁচাবে। তখন দেখা যায় দেবারা সকলের সাথে ডান্স করছিল। ভায়রা তখন রায়াপ্পাকে বলে যদি সে নিজের বোনকে বাঁচাতে চায় তাহলে যেন দেবারাকে গিয়ে বলে কিছু লোক সমুদ্রের মাল আনতে যাচ্ছে, তাই সে যেন এখনই সমুদ্রের পাড়ে যায়। তো নিজের বোনের বিয়ে ভেঙে যাওয়া আটকাতে বাধ্য হয়ে রায়াপ্পাকে এটাই করতে হয়। তো এ কথা শুনেই দেবারাও সমুদ্রের পাড়ে চলে যায়, কিন্তু সেখানে তো কেউই ছিল না। দেবারা তখন পাশের একটা গাছের উপরেই শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই সমুদ্রের পানি আর বালির মধ্যে থেকে ভায়রা আর কুঞ্জাপার দলের লোকেরা একের পর এক উঠে আসতে থাকে। আসলে তারা এতক্ষণ এখানেই গোপনে লুকিয়ে দেবারার আসার অপেক্ষা করছিল। তারা এসেই দেবারার উপর আক্রমণ করে বসে, কিন্তু দেবারা একাই সকলের মোকাবেলা করতে থাকে। সে একের পর এক সকলকে মেরে ফেলে। ধীরে ধীরে সমুদ্রের পানি মানুষের রক্তে লাল হয়ে যায়। দৃশ্য আসে বর্তমানে। অফিসার তখন সিঙ্গাপ্পাকে প্রশ্ন করে যে সে কি সেই লোকেদের কঙ্কালি সমুদ্রের নিচে দেখেছিল। সিঙ্গাপ্পা না জানায়। এরপর সে বলে দেবারা যখন অনেক ছোট ছিল তখন সে একবার সমুদ্রে গিয়ে একাই একটা শার্ক মেরে ফেলে আর সেটা টেনে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। দৃশ্য চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। সেই ঘটনার পরের দিনই গ্রামের সমস্ত মানুষ সমুদ্রের পাড়ে চলে আসে। সেখানে গিয়ে তারা অনেক অনেক মানুষের মৃতদেহ দেখতে পায়। কেবলমাত্র কোরা নামের একজন ব্যক্তিই বেঁচে ছিল। সে সকলকে জানায় দেবারা সকলকে মেরে ফেলেছে। একথা বলে কোরাও সেখানেই মারা যায়। এরপর ভায়রা আশেপাশে দেবারাকে খুঁজতে শুরু করে।
তখনই সে বড় একটা পাথরের উপরে রক্ত দিয়ে কিছু একটা লেখা দেখতে পায়, যেখানে দেবারা লিখেছিল তার গ্রামের সবার মধ্যে যেই লোভ বাসা বেঁধেছে সেটা তাদের মানুষ থেকে অমানুষ বানিয়ে দিয়েছে, তাই তারা অন্যায় কিছু করতেও দ্বিতীয়বার ভাবছে না। এ কারণে দেবারা সমুদ্রে চলে যাচ্ছে, আর কেউ যদি কখনো এই সমুদ্রকে অপবিত্র করতে আসার চেষ্টা করে তবে তাদেরও সে একই অবস্থা করে ছাড়বে। এরপর থেকে দেবারাকে আর কোনো দিনও দেখা যায়নি, কিন্তু এরপর যখনই কেউ সমুদ্রে কোনো অনৈতিক কাজ করতে গিয়েছে তার আর কেউই জীবন নিয়ে ফিরে আসতে পারেনি। দেবারার পরিবার সব সময় তার ফেরার অপেক্ষা করেছে, এমনকি ভায়রা দেবারার গ্রামের লোকেদের নির্মমভাবে অত্যাচার করতেও শুরু করে দেয় যাতে তাদের বাঁচাতে দেবারা ফিরে আসে, কিন্তু এরপরেও দেবারা ফিরে আসেনি। পরবর্তীতে ভায়রা গ্রামের সেই সব ছোট ছেলেদের নিজের দলে নিয়ে নেয় যাদের বাবাদের দেবারা মেরে ফেলেছিল। সে তাদের নিজের কাছে রেখে ছোটবেলা থেকেই ট্রেনিং দিতে শুরু করে যাতে তারা সবাই দেবারার বিরুদ্ধে লড়াই করতে পারে। সে তাদেরকে পানির নিচে অনেক সময় ডুবে থাকার ট্রেনিং দিতে শুরু করে। সে নানাভাবে তাদেরকে দেবারার সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত করতে থাকে। এভাবেই প্রায় 12টা বছর কেটে যায়। ভায়রার দলের সেই ছোট ছেলেরা এখন বড় হয়ে গেছে। ভায়রার কিছু লোক নিয়মিত এখনো দেবারার বাড়িতে যেত তার মায়ের খোঁজ নিতে, কেননা তাদের ধারণা ছিল যেদিন দেবারার মা মারা যাবে সেদিন অবশ্যই দেবারা তাকে দেখতে আসবে। এই সময় সমুদ্র থেকে একটা ছেলে বড় একটা শার্ক সমুদ্রের কিনারার দিকে আনতে থাকে। এত বড় শার্ক দেখে সকলেই সমুদ্রের পাড়ে জড়ো হয়ে যায়, আর এই ছেলেটা অন্য কেউ নয় বরং দেবারার ছেলে ভারা ছিল। সে বলতে থাকে সে নিজে একাই এই শার্কটাকে মেরেছে, এরপর টেনে সমুদ্রের পাড়ে নিয়ে এসেছে। ভারার বন্ধুরাও তার কথায় সাপোর্ট করতে থাকে, কিন্তু গ্রামের কেউই তাদের এই কথা বিশ্বাস করছিল না। তখনই ভারা বলতে থাকে তারা কি ভাবছে সে মৃত অবস্থায় শার্কটাকে পেয়েছিল, এরপর তাকে নিয়ে এখানে এসেছে। আসলে সবাই এটাই ভাবছিল, কেননা ভারা যদিও নিজের বাবা দেবারার মতো দেখতে ছিল কিন্তু সে তার বাবার মতো মোটেও সাহসী ছিল না। সে অনেক বেশি ভীতু ছিল। সকলেই এসব বলতে বলতে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরেই ভারা দেখতে পায় তার মা আর দাদি তার বাবার ব্যাপারে কথা বলছে। এতে তো ভারা বেশ রেগে যায়। সে বলতে থাকে যে মানুষটা নিজের জেদ পূরণ করতে তাদেরকে ফেলে চলে গেছে, তারা কিভাবে এখনো সেই ব্যক্তিটার জন্য অপেক্ষা করতে পারে। তার দাদি তার এই কথার কোনোই জবাব দেয় না। পরদিন ভারা নিজের বন্ধুদের সাথে গ্রামের বাজারে গিয়ে বসেছিল। সেখানে এক বৃদ্ধার সাথে তার দেখা হয়। বৃদ্ধার নাতি অসুস্থ ছিল, তো যখন একজন মহিলা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন বৃদ্ধা বলতে থাকে এই গ্রাম থেকে অশুভ শক্তি চলে না যাওয়া পর্যন্ত গ্রাম থেকে বিপদ শেষ হবে না, আর গ্রামের কল্যাণ কেবলমাত্র তখনই হবে যখন তারা গ্রামে অস্ত্রমূর্তি আবারও নিয়ে আসতে পারবে। তারা এসব শুনে বলতে থাকে বৃদ্ধা যেন নিজের নাতির চিকিৎসা করায় আর এসব অন্ধবিশ্বাস মানা বন্ধ করে দেয়। এ কথা শুনে বৃদ্ধা রাগী দৃষ্টিতে ভারার দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। ভারা বলতে থাকে সে ভুল তো কিছু বলেনি, এভাবে তাকানোর কি আছে। তখন আরেকজন বৃদ্ধ বলতে থাকে দেবারা থাকতে প্রতি বছর শাস্ত্র পূজা হতো, আর দেবারাই সবসময় সেখানে লড়াইয়ে জিতে তাদের গ্রামে অস্ত্রমূর্তি নিয়ে আসতো, কিন্তু দেবারা চলে যাওয়ার পর থেকে তো তারা কখনোই নিজেদের গ্রামে আর অস্ত্রমূর্তি নিয়ে আসতে পারেনি। এমনকি ভারা দেবারার ছেলে হয়েও কখনোই এই শাস্ত্র পূজার আয়োজন করতে পারেনি, তাই সকলেই তার উপরে অসন্তুষ্ট। এরপর আমরা গ্রামের কিছু মেয়েদের দেখতে পাই, তারা ভারার ব্যাপারেই আলোচনা করছিল। এখানে আমরা থাঙ্গা নামের একটা মেয়েকে দেখি যে কিনা ভারাকে পছন্দ করত। সবাই বলছিল ভারা অনেক বেশি ভীতু, সে কেবলমাত্র দেখতেই নিজের বাবার মতো, কিন্তু সে মোটেও তার মতো বীর নয়। তো যখন মেয়েরা ভারাকে নিয়ে আলোচনা করছিল তখনই থাঙ্গার এক বান্ধবী এসে সকলকে বলতে থাকে যে ভারা সমুদ্র থেকে একটা বিশাল শার্ক শিকার করে এনেছে। থাঙ্গা তো এই কথা শুনে অনেক বেশি খুশি হয়। সে বলতে থাকে সে তো আগে থেকেই জানতো ভারা অনেক বেশি সাহসী। এই সময় ভারা নিজের বন্ধুর সাথে সেখানে চলে আসে। সে মূলত রায়াপ্পার সাথে শাস্ত্র পূজার ব্যাপারে কথা বলতেই সেখানে এসেছিল। এখানে আমরা জানতে পারি থাঙ্গা আসলে রায়াপ্পার মেয়ে। থাঙ্গা তো ভাবতে থাকে
হয়তো ভারা শাস্ত্র পূজায় লড়াই করতে চায়, আর এই ভেবে সে তো অনেক বেশি খুশি হতে থাকে। কিন্তু ভারা রায়াপ্পাকে বলতে থাকে অনেক বছর যাবৎ অস্ত্রমূর্তি ভায়রার গ্রামেই আছে, তাই এবার যদি তাদের গ্রামে মূর্তিটা আনা যেত তবে গ্রামের অনেক কল্যাণ হতো। এ ব্যাপারে ভারা ভায়রার সাথে কথা বলতে চায়। সে আরো বলে সে তো লড়াই করতে পারবে না, তাই সে ভায়রাকে অনুরোধ করবে যেন সে এবছরের জন্য অস্ত্র মূর্তিটা তাদের গ্রামে দিতে রাজি হয়। কিন্তু সে ভায়রার সাথে একা দেখা করতে ভয় পাচ্ছে, তাই সে রায়াপ্পাকে অনুরোধ করে যেন রায়াপ্পা তার সাথে ভায়রার আস্তানায় যায়। এই সব কিছু শুনে তো থাঙ্গার মনটাই ভেঙে যায়, কেননা সে তো ভারাকে বীর ভাবছিল। পরবর্তীতে ভারা আর রায়াপ্পা ভায়রার সাথে দেখা করতে চলে যায়। ভারা ভায়রাকে অস্ত্রমূর্তি দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ভায়রা তাদের অনেক বেশি অপমান করে। সে বলে যদি ভারার এত ইচ্ছে থাকে নিজের গ্রামে অস্ত্রমূর্তি নিয়ে যাওয়ার, তবে যেন সে লড়াইয়ের ব্যবস্থা করে, কেননা লড়াই ছাড়া তো সেই অস্ত্রমূর্তি কেউই নিতে পারবে না। পরদিন অস্ত্র পূজার আয়োজন করা হয়। এই সময়ে ঘোষণা করা হয় এই বছর লড়াইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে অস্ত্রমূর্তি কোন গ্রাম পাবে। এ কথা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা দেবারা চলে যাওয়ার পর থেকে প্রতি বছরই ভায়রা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অস্ত্রমূর্তি পেয়ে যেত। তো কিছুক্ষণ পরই ভায়রার দলের সাথে ভারা ফাইট করতে শুরু করে, কিন্তু সে তাদের সকলকেই হারিয়ে দেয়। এভাবে ভারা পরপর দুজনকে লড়াইয়ে হারিয়ে দেয়, আর সকলেই তো ভারার এই লড়াই দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সবাই তো জানতো সে লড়াই পারে না। এদিকে আমরা দেখি ভারার সাথে যারা লড়াই করতে যাচ্ছিল তাদের সকলকে ভারার বন্ধুরা মদ খাইয়ে দিচ্ছিল, যাতে করে তারা লড়াইয়ের সময় দুর্বল হয়ে পড়ে আর ভারা সহজেই তাদের সাথে লড়াইয়ে জিততে পারে। তো পরদিন যখন রায়াপ্পা ভায়রার সাথে দেখা করে, তখন ভায়রা বলতে থাকে ভারা তো চিটিং করে লড়াইয়ে জিতেছে, সে তার দলের লোকেদের মদ খাইয়েছিল। তখন রায়াপ্পা বলতে থাকে সে কি নিজের দলের লোকেদের আঘাত দেখে বুঝতে পারছে না ভারা কতটা বেশি শক্তিশালী? এটা শুধুমাত্র মদ খাওয়ার জন্য নয়, বরং ভারার প্রচন্ড শক্তির কারণেই হয়েছে। ভারা ঠিক তার বাবা দেবারার মতোই শক্তিশালী, কিন্তু সে নিজেও নিজের এই শক্তির ব্যাপারে অবগত নয়। তো এর কিছুদিন পরই মুরগা আসে ভায়রার সাথে দেখা করতে। ভায়রা তখন তাকে বলে এখন তার সৈন্যদল সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত। মুরগা তাকে বলে তারা দেবারাকে কি করে ম্যানেজ করবে? ভায়রা বলে এত বছর ধরে সে নিজের সৈন্যদলকে দেবারার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করেছে, তারা মালের সাথে সাথে দেবারার মাথাও নিয়ে আসবে। কিন্তু মুরগা বেশ ভয় পাচ্ছিল, কেননা দেবারা যদি সমুদ্রে এখনো থেকে থাকে তাহলে মালের সাথে সাথে সে তো মুরগাকেও মেরে ফেলবে। এ কারণেই সে ভায়রাকে বলে যে তাদের আগে দেবারাকে মারতে হবে, আর দেবারাকে মারতে হলে তাকে আগে এই গ্রামে আনতে হবে, কেননা সমুদ্রে গিয়ে তার সাথে লড়াই করা সম্ভব নয়, কারণ সমুদ্রে তারই রাজত্ব চলে। এরপর তারা দেবারাকে সকলের সামনে আনার প্ল্যান করে। তারা গ্রামে ছড়িয়ে দেয় দেবারা মারা গেছে। দেবারার পরিবারও একথা জানতে পারে, আর নিজের ছেলের মৃত্যুর খবর শুনে দেবারার মা তো অসুস্থ হয়ে পড়ে। মূলত এটাই ছিল ভায়রার দলের প্ল্যান, যে যখন দেবারার মা অসুস্থ হয়ে যাবে তখন নিজের মায়ের অসুস্থতার কথা শুনে দেবারা অবশ্যই তার সাথে দেখা করতে বাড়িতে আসবে, আর এই সুযোগেই তারা দেবারাকে শেষ করে দিবে। ঠিক এমনটাই হয়। দেবারার মা যখন অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে তার ঠিক 3 দিন পর দেবারা তার সাথে দেখা করতে আসে। ভায়রার দলের লোকেরা তখন দেবারার বাড়ির আশেপাশেই লুকিয়েছিল। তো যখন তারা দেবারার আসার বিষয়টা বুঝতে পারে তখন তারা তাকে ধরতে ঘরের মধ্যে চলে আসে, কিন্তু দেবারা আগে এটা বুঝতে পেরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে জঙ্গলের রাস্তা দিয়ে সমুদ্রের পাড়ের দিকে যেতে থাকে। ভায়রাও তার পেছনে যায়। সে তাকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু দেবারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন ডিএসপি তুলসী আর মুরগা ভায়রার সাথে দেখা করতে আসে। ভায়রা দেবারার আসার বিষয়টা তাদেরকেও জানায়। ডিএসপি তুলসী তখন বলে দেবারা গ্রামে এসেছিল, কিন্তু তাদের প্রতিহত না করেই পালিয়ে সেখান থেকে চলে গিয়েছে। অর্থাৎ সে এখন আগের মতো আর শক্তিশালী নেই, সে দুর্বল হয়ে গেছে। তাই তারা সমুদ্রে নিজেদের কাজ শুরু করতে পারে। এরপর তারা জানায় খুব দ্রুতই জাহাজে তাদের মাল আসতে চলেছে। ভায়রা যেন প্রস্তুতি নিয়ে নেয়। এরপর ভায়রা নিজের দলকে নিয়ে সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু একদিন রাতে দুর্ঘটনায় ভায়রার হাত ভেঙে যায়। সে বুঝতে পারে এই কাজটা তার দলের ছেলে ছয়া করেছে। সে ছয়ার গলা চেপে ধরে। তখনই ছয়া বলতে থাকে না, 12 বছর আগে দেবারা তার বাবাকে মেরে সমুদ্রের পাড়ে ফেলে রেখেছিল,
তারপর থেকেই সে প্রতিদিন দেবারার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করে গিয়েছে। তাই সে নিজ হাতে দেবারাকে মারতে চায়, কিন্তু ভায়রা যদি তাদের সাথে সমুদ্রে যায় তবে সেই দেবারাকে মারবে। এ কারণেই ছয়া এই কাজ করেছে। অন্যদিকে আমরা ভায়রার কিছু লোককে দেখি যারা কিনা দেবারার মেয়েকে বাজে কথা বলছিল। তারা বলে খুব দ্রুতই তারা সমুদ্রে গিয়ে দেবারাকে মেরে ফেলবে। এরপর থেকেই দেবারার মেয়েকে প্রতিদিন রাতে তারা তুলে নিয়ে যাবে। দেবারার মেয়ে এসব শুনে কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে গিয়ে সবকিছু বলতে থাকে। আড়াল থেকে ভায়রাও এই সব কথা শুনতে পায়। এরপর সে সরাসরি চলে যায় ভায়রার দলের সেই ছেলেদের কাছে। সেখানে গিয়ে সে বলতে থাকে তারা তার বোনকে বাজে কথা বলেছে, অথচ তার বোন নিজের ভাইকে এসব না জানিয়ে তার মাকে এসব বলছিল। কেননা সে ভাবে হয়তো ভায়রা নিজের বোনকে প্রোটেক্ট করতে পারবে না। তার এসব কথা শুনে তো সেই ছেলেরা তাকে নিয়ে উপহাস করতে থাকে। ভায়রা তখন তাদের থেকে মদ নিয়ে খেতে শুরু করে, আর যখন তার নেশা হয়ে যায় তখন সে ওই সব ছেলেদের মারতে শুরু করে। আর এখানে তাদের মধ্যে অনেক ফাইট হয়। পরদিন সিঙ্গাপ্পা এসে ভায়রাকে জানায় গত রাতে তার মার খেয়ে একটা ছেলে মারা গিয়েছে। এই কথা শুনে তো ভায়রা হতবাক হয়ে যায়, কারণ সে তো কাউকে মেরে ফেলার মতো মারেনি। সে তো অনেক বেশি ঘাবড়ে যায় এখন। তাই সে দ্রুত ভায়রার সাথে দেখা করতে চলে যায়, তাকে সবকিছু বুঝিয়ে বলার জন্য। সবকিছু শুনে ভায়রাকে বলতে থাকে সে ভায়রাকে বিশ্বাস করবে যদি ভায়রা আগামীকাল তার দলের লোকেদের সাথে সমুদ্রে যায় মাল আনার জন্য। ভায়রাও তার প্রস্তাবে রাজি হয়। ভায়রা সেখান থেকে চলে যাওয়ার পর এক বৃদ্ধ ভায়রাকে বলতে থাকে তাদের দলের একজনকে যে মেরেছে তাকে কেন ভায়রা নিজের দলের সাথে সমুদ্রে পাঠাচ্ছে। তখন ভায়রা বলতে থাকে সেই ছেলেটাকে ভায়রা নয়, বরং সেই মেরেছে যাতে সে ভায়রাকে নিজের দলে নিতে পারে। সে এটাও বলে দেবারাকে মারা এতটাও সহজ হবে না। ভায়রা নিজে সমুদ্রে যেতে পারছে না, আর তার দলের বাকিরা কখনোই এত সহজে দেবারাকে মারতে পারবে না। কিন্তু দেবারা যদি নিজের ছেলেকে দেখে তবে সে এক পলকের জন্য হলেও থমকে যাবে, আর এই সুযোগে তারা দেবারাকে কাবু করে নিতে পারবে। এভাবেই ধীরে ধীরে তাদের সমুদ্রে যাওয়ার দিন চলে আসে। তারা সকলে নৌকা নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ সমুদ্রে যাওয়ার পরই হঠাৎ ভায়রার নৌকায় আগুন লেগে যায়। সেই নৌকার লোকেরা সবাই পানিতে তখন ঝাঁপ দেয়। ভায়রা তখন একজনের মৃতদেহ টেনে উপরে নিয়ে আসে। সেই ব্যক্তির পিঠে দেবারার ওই ক্রস চিহ্নটা আঁকা ছিল। ভায়রা তখন সকলকে বলতে থাকে দেবারা ফিরে এসেছে আর এই লোককে মেরে ফেলেছে। এই কথা শুনে বাকি সকলে নৌকা থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ে দেবারার সাথে ফাইট করতে। কিন্তু পানির নিচে দেবারা একে একে সকলকে মেরে ফেলতে থাকে। সকলের পিঠেই সেই ক্রস চিহ্ন ছিল, আর ভায়রা সেই সমস্ত মৃতদেহ নৌকায় তুলতে থাকে। এদিকে ভায়রার মা সিঙ্গাপ্পার সাথে দেখা করে। সে বলতে থাকে ভায়রা তার ছেলেকে মাল আনতে সমুদ্রে পাঠিয়েছে। দেবারা যদি নিজের ছেলেকেও সেখানে দেখতে পায় তবে সে তাকেও মেরে ফেলবে। এই সময় এই গল্পের আসল টুইস্ট উন্মোচন হয়। সিঙ্গাপ্পা দেবারার স্ত্রীকে বলে তার স্বামী অর্থাৎ দেবারা অনেক আগেই মারা গেছে, আর এত বছর যাবৎ যে সমুদ্র রক্ষা করে আসছে সেটা অন্য কেউ নয়, বরং তারই ছেলে ভায়রা। সে এটাও বলে সেদিন রাতে ভায়রাই সেই পাথরে ওই কথাগুলো লিখেছিল যাতে সকলের মনে তার নিজের বাবার ভয় জাগিয়ে রাখতে পারে সে। আর সকলেই ভাবে দেবারা বেঁচে আছে, আর আজও সে সমুদ্রকে রক্ষা করতেই গিয়েছে। অন্যদিকে আমরা ভায়রাকে দেখি যে একে একে সকলকে মেরে নৌকায় তুলছিল। এরপর সে সেই নৌকা সহ সমস্ত লাশ সমুদ্রের তীরে নিয়ে আসে। সিঙ্গাপ্পা আর ভায়রার বন্ধুরাও তখন সেখানে তার জন্য অপেক্ষা করছিল। ভায়রা সিঙ্গাপ্পাকে বলে এদের পরিণতি দেখে পরবর্তী প্রজন্ম কখনোই সমুদ্রে অনৈতিক কাজ করতে যাওয়ার সাহস পাবে না, আর দেবারার ভয় সারা জীবন সকলের ভেতরে বেঁচে থাকবে। এরপর সে সিঙ্গাপ্পাকে একটা বড় ছুরি দিয়ে বলে সিঙ্গাপ্পা যেন ভায়রার পিঠেও একই রকমের ক্রস চিহ্ন এঁকে দেয়, যাতে করে সকলেই বিশ্বাস করে এটা দেবারারই কাজ। আর সে অন্যায়ের জন্য নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেয়নি। কিন্তু সিঙ্গাপ্পা কিছুতেই এই কাজ করতে রাজি হয় না। তখন ভায়রা সেই ছুরিটা নৌকার সাথে গেঁথে দেয়। এরপর নিজেই তার পিঠে ওই ক্রস চিহ্নটা এঁকে নেয়। দৃশ্য চলে আসে বর্তমানে। অফিসার সিঙ্গাপ্পাকে জিজ্ঞেস করে দেবারাকে আসলে কে মেরেছিল, কে তার বুকে ছুরি বসিয়েছিল।
এই সময় আমাদের দেখানো হয় সেদিন রাতে দেবারা সমুদ্রের কিনারে পড়েছিল আর তার ছেলে ভারাই ছুরি ধরে বসেছিল। সে অনেক কাঁদছিল। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই গল্পের প্রথম পার্ট এখানেই শেষ হয়। শেষ পর্যন্ত আমরা এটা জানতে পারি না যে আসলে দেবারাকে কে মেরেছিল। ভারাইকে নিজের বাবাকে মেরেছিল নাকি অন্য কেউ এই কাজ করেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর তো আমরা এই মুভির সেকেন্ড পার্ট রিলিজের পরেই জানতে পারবো। আর সেটা যখনই রিলিজ হবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। দেবারার এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।